গোলাপ বলিল, হচ্ছে একটা মজা। নিতাই বলিল, কি কি মজা? গোলাপ বলিল, কদিন থেকেই তো রাত্রে ওই নিচের ঘরে খিল বন্ধ করে পূজার হিসেব তৈরি হচ্ছে। ওরে আমার পুজোর হিসেব করুনি রে। নিতাই বিস্মিত হইয়া বলিল, পুজোর হিসেব নয়, তবে কি হচ্ছে তুমি জানো? গোলাপ বলিল, জানি। নিতাই বলিল, কি? গোলাপ বলিল, খুব সাবধান, কাউকে যদি না বলো তাহলে বলি তোমায়। নিতাই বলিল, আচ্ছা, কাউকে আমি বলবো না। গোলাপ চুপি চুপি বলিল, শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাবো এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, অদ্বৈতবাদ। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, অদ্বৈতবাদ। খুব সমারোহের সহিত দরমাহাটার মাখনসুর মহাশয়ের আদ্য শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন হইয়া গেল। স্ট্র্যান্ড রোডের পশ্চিম ধারে সুর অ্যান্ড কোং সাইনবোর্ড লেখা সেই প্রসিদ্ধ কাঠের আড়তখানি এই মাখনসুরের সম্পত্তি। 30 বৎসর পূর্বে কলিকাতায় আসিয়া সুর মহাশয় অল্প মূলধনে সামান্যভাবে এই আড়তখানির পত্তন করেন। কমলা সদয় নেত্রে চাহিলেন। বৎসরের পর বৎসর মাখন ফাঁপিয়া উঠিতে লাগিল। আরম্ভে মাসিক 12 টাকা ভাড়ার একখানি খোলার বাড়ি লইয়া তিনি সপরিবারে বাস করিতেন। এখন দরমাহাটা স্ট্রিটে তাহার প্রকাণ্ড ত্রিতল অট্টালিকা। সুর মহাশয়ের পুত্রদ্বয়ের নাম অদ্বৈতচরণ ও নিতাইচরণ। জ্যেষ্ঠ অদ্বৈতচরণের বয়স এখন 31 বৎসর। রংটি তাহার মিশমিশে কালো, দাড়ি গোঁফ কামানো, চক্ষু দুইটি ছোট ছোট, তবে দাঁতগুলি বেশ বড় বড় বটে। অদ্বৈত ভারী চালাক চতুর। ব্যবসার বুদ্ধিটা খুব। লোকে বলে, বাপের ব্যবসা যদি রাখিতে পারে তবে অদ্বৈতই পারিবে, নিতাইটা কোনো কর্মের নয়। অথচ নিতাই লেখাপড়া জানে, কলেজে পড়িতেছে। অদ্বৈত ইংরাজির এবিও জানে না। বাংলা লেখাপড়া অর্থাৎ শিশুবোধক, ধারাপাত, শুভঙ্করী এই শিখিতে শিখিতেই অদ্বৈত 18 বর্ষে পদার্পণ করিয়াছিল। জ্যেষ্ঠ পুত্রকে তখন উপযুক্ত বিবেচনা করিয়া পিতা তাহার বিবাহ দিলেন এবং দোকানে কাজ শিখাইতে লাগিলেন। নিতাই তখন 7 বছরের ছেলে। কি ভাবিয়া বলা যায় না, তাহাকে সুর মহাশয় ইংরাজি স্কুলে ভর্তি করিয়া দিলেন। দোকানের খরিদ্দারগণ মাঝে মাঝে তাহাকে ইংরাজিতে পত্রাদি লিখিত। সে সকল পত্র অন্য কারো কাছে গিয়া পড়াইয়া আসিতে হইত। জবাব লিখিবার জন্য ইহার উহার তাহার খোসামত করিতে হইত। তাই রাগ করিয়া বোধহয় সুর মহাশয় নিতাইকে ইংরাজি পড়িতে দিয়াছিলেন। তাহার বয়স এখন 20 বৎসর। বিয়ে পড়িতেছে, কিন্তু হইলে কি হয়, ব্যবসার বুদ্ধি তাহার কিছুই নাই। নিতাই নিতান্ত নিরীহ প্রকৃতির লোক। তাহার রংটি দাদার মতো অত কালো নহে। চোখ দুটি বড় বড়, কিন্তু দেহটি কিঞ্চিত কৃশ। 3 বৎসর হইল
তাহারও বিবাহ হইয়াছে, এখনও সন্তানাদি হয় নাই। অদ্বৈতচরণের 2টি ছেলে 3টি মেয়ে। শ্রাদ্ধ শান্তি চুকিয়া গেল। গ্রাম হইতে এই উপলক্ষে আত্মীয় কুটুম্ব যাহারা আসিয়াছিল তাহারাও কালীঘাট, চিড়িয়াখানা, থিয়েটার, বায়োস্কোপ ইত্যাদি দেখা শেষ করিয়া একে একে বাড়ি ফিরিল। অদ্বৈত নিতাইকে নিভৃতে পাইয়া বলিল, এতদিন এই বাবা বেঁচেছিলেন, আমরা 2 ভাই পর্বতের আড়ালে ছিলাম। কোনো ভাবনা ছিল না, চিন্তা ছিল না, পায়ের উপর পা দিয়ে বসে খেয়েছি। এখন তার স্বর্গবাস হলো। এখন কারবারটি সম্বন্ধে কী রকম ব্যবস্থা করা যায় বলো দেখি। নিতাই তাহার চশমাবদ্ধ চক্ষু 2টি দাদার পানে তুলিয়া ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। অদ্বৈত বলিল, এ বিষয়ে তুমি কিছু ভেবেছ? নিতাই পূর্ববৎ কয়েক মুহূর্ত চাহিয়া থাকিয়া বলিল, আজ্ঞে। অদ্বৈত বলিল, কারবারটি সম্বন্ধে কীরকম বন্দোবস্ত করা যাবে এইবার একটা ঠিক করতে হয় তো। পৈতৃক সম্পত্তি, আমরা 2 ভাই, আমার 8 আনা, তোমার 8 আনা। নিতাই এবার চক্ষু নত করিল, বলিল, ও। অদ্বৈত বলিল, দোকান আমার একার নয়, তোমার আমার দুজনেরই। কিভাবে দোকান চালানো হবে সেইটা একটা ঠিক করো। নিতাই বলিল, আমি তো ওসব বিষয়ে কিছু জানি নে দাদা, আপনি যা ভালো বোঝেন। অদ্বৈত তাহার ন্যাড়া মাথার পশ্চাৎভাগে হাত বুলাইতে বুলাইতে বলিল, দোকানটি ধরো যেমন চলছিল সেভাবেই চলবে তো? আর না হয় তুমি যদি আলাদা হয়ে কারবার চালাতে চাও তাও হতে পারে। পাড়ার 5 জন ভদ্রলোককে ডেকে বাড়িখানা আর দোকানে যা আছে 2 জনকে তারা ভাগ বাটোয়ারা করে দিতে পারেন। ভবিষ্যতে কোনো রকম গোলমাল না হয়, এই আর কি। নিতাই বলিল, দাদা, ও কথা আমায় কেন বলছেন? আপনি তো জানেন বিষয় বুদ্ধি আমার কম, আমি ওসব কিছু জানিও না, বুঝিও না। ওসব সম্বন্ধে আপনি যা ভালো বোঝেন তাই করুন। অদ্বৈত কিয়ৎক্ষণ ভাবিল, শেষে বলিল, তা বেশ, যেমন আমরা আছি সেই রকমই থাকি। ভিন্ন হওয়া তো ভালো নয়। লোকও তো, ধর্ম তো 2 হিসাবেই খারাপ। তবে এই বুঝলে কি না ভাই, একে কলিকাল, তার উপর তুমি ইংরাজি পড়েছ, গোড়া বেঁধে কাজ করা ভালো। আমার উপরেই তুমি যখন ভার দিচ্ছ, আমার যা মতলব তা তোমায় বলি শোনো। নিতাই নিরুপায়ভাবে দাদার পানে চাহিয়া রহিল। তাহার ভাবটা যেন, এই সব বাজে কথা আমায় না শুনাইয়া যখন ছাড়িবেই না, তখন বলো, শুনিতেই হইবে। অদ্বৈত বলিল, আমি বলি, যে ব্যবসা চলছে তেমনি চলুক। বাবা যেমন গদির কাজকর্ম সব নিজে দেখতেন, আমাকেও সেই রকম দেখতে হবে। আমার এই খাটুনি খুব বাড়বে, তার কি করব। তারপর দোকানের খরচ আর ন্যায্য সংসার খরচ বাদে যেটা মুনাফা হবে সেইটে আধা আধি বখরা করে আমার হিস্সা আমার নামে, তোমার হিস্সা তোমার নামে খাতায় জমা করা থাকবে। কি বলো? নিতাই বলিল, যে আজ্ঞে। বলিয়া পলায়ন চেষ্টায় নিতাই উঠিয়া দাঁড়াইল। অদ্বৈত বলিল, বসো বসো, আরও কথা আছে, শোনো। নিতাই নিতান্ত নিরুপায়ভাবে আবার বসিয়া পড়িল। অদ্বৈত বলিল, মুনাফার টাকা ধরো, তোমার হিস্সা আমার হিস্সা খাতায় জমা হলো। তারপর সে টাকাটা, বলিয়া অদ্বৈত ভ্রু কুঞ্চিত করিয়া টাকাটির গতি কি হবে তাহাই বোধহয় ভাবিতে লাগিল। ক্ষণপরে বলিল, সে টাকাটার সমস্তই কি আমরা তুলে নেব, না তার কিছু অংশ ব্যবসাতেই আবার ফেলব? তোমার মত কি? নিতাই বলিল, যেটা ভালো হয়। অদ্বৈত বলিল, আমার মত কিছু টাকা, শতকরা 50 টাকা অন্তত বছর কতক এখন ব্যবসাতেই ফেলা যাক। বাবা যখন আরম্ভ করেছিলেন তখন কখানাই বা দোকান ছিল। এখন দেখো
গঙ্গার ধারটা কাঠের আড়তে আড়তে ছেয়ে গেছে। কারবারটা একটু ফলাও না করলে শেষে আমরা দাঁড়াতেই পাবো না। মালপত্তর কিছু বেশি রাখা দরকার। যে আজ্ঞে বলিয়া নিতাই উঠিল। ধীরে ধীরে দাদার ঘর হইতে বাহির হইয়া বাকি পথ দ্রুত পদে অতিক্রম করিয়া তেতলায় সে নিজের পরিবার ঘরে উপনীত হইল। দ্বার একেবারে বন্ধ করিয়া দিয়া জানালার কাছে একখানা চৌকিতে বসিয়া পড়িয়া হাঁফাইতে লাগিল। একে ব্যবসার প্রসঙ্গ, তাও আবার শুষ্কং কাষ্ঠং, বখরা আর হিস্সা আর মুনাফা। দাদার যেমন কাণ্ড, নিতাইয়ের শ্বাস বন্ধ হইয়া আসিয়াছিল আর কি। খোলা জানালা দিয়া রবি করোজ্জ্বল নীল আকাশের দিকে অনেকক্ষণ চাহিয়া থাকিয়া নিতাই ক্রমে প্রকৃতিস্থ হইয়া উঠিল। তাহার পর উঠিয়া টেবিলের উপর হইতে একখানি বই আনিয়া মৃদুস্বরে পড়িতে লাগিল। আজ বসন্তে বিশ্বখাতায়, হিসেব নেইকো পুষ্পে পাতায়, ইত্যাদি। নিতাই নিজের পড়াশোনা লইয়া ব্যস্ত রহিল। অদ্বৈত দোকানের উন্নতি করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিল। প্রথমে অদ্বৈত দোকানের গদিকে অফিসে পরিণত করিল। দুইখানা ভাঙা নড়বড়ে অনুচ্চ চৌকি জোড়া দিয়া তাহার উপর ছিন্ন মলিন মাদুর বিছাইয়া কর্মচারীরা বসিয়া খাতাপত্র লিখিত। অদ্বৈত সেখানে টেবিল চেয়ারের বন্দোবস্ত করিয়া দিল। দোকানে ঘড়ি ছিল না। রাধাবাজার হইতে 21.5 টাকা মূল্যে অদ্বৈত একটি দেওয়াল ঘড়ি কিনিয়া আনিল। ঘরে তৈয়ারি বাংলা কালির পরিবর্তে ইংরাজি কালি, খাগড়ার কলমের পরিবর্তে স্টিল পেন এবং কালি শুকাইবার জন্য ন্যাকড়ার পুঁটুলির পরিবর্তে ব্লটিং কাগজ আমদানি হইল। তাগাদা প্রভৃতি কার্যে নানা স্থানে যাইতে হয়। সব স্থানে ট্রামেরও সুবিধা নাই, সময় নষ্ট হয়। তাই অদ্বৈত একদিন কুকের বাড়ির নিলামে 150 টাকা দিয়া একখানা ভাঙা অফিস গাড়ি খরিদ করিয়া ফেলিল। সেটা সারাইয়া রং করাইয়া চাকায় রবার বসাইতে আরও 350 টাকা ব্যয় হইয়া গেল। ঘোড়াও কেনা হইল। মাখন সুর কিন্তু চিরটাকাল হাঁটিয়াই কলিকাতা শহর দিগ্বিজয় করিয়া বেড়াইয়াছে। 5টা পয়সা খরচ হইবে বলিয়া সহজে ট্রামেও উঠিত না। দোকানের উন্নতির সঙ্গে সঙ্গে অদ্বৈত আত্মোন্নতি কার্যেও অবহেলা করে নাই। পৈতৃক আমলে 42 ইঞ্চি বহরের লাট্টু মার্কা ধুতি এবং চাঁদনির পিরান তাহার অঙ্গাবরণ ছিল। সে সকল ব্যবস্থা বদলাইয়া গেল। শান্তিপুর, ফরাসডাঙ্গার ধুতি, ভালো ভালো কামিজ, কোট, উত্তম উড়নি, জোড়া জোড়া বিলাতি জুতা সর্বদাই খরিদ হইতে লাগিল। কাঁচা পয়সা হাতে পাইয়া আরও 2-1টা বিষয়ে অদ্বৈত দ্রুত উন্নতি লাভ করিল। তাহা আর প্রকাশ করিব না। তবে এইমাত্র বলিতে পারি, সঙ্গীত কলার সহিত তাহার যোগ আছে। পিতার আমলে একাধ দিন মাঝে মাঝে নিতাই দোকানে গিয়া বসিত। এখন তাহাও করে না। সর্বদাই নিজের পড়াশোনা লইয়াই ব্যস্ত থাকে। অদ্বৈত মাসে মাসে নিয়মিতভাবে হাত খরচের জন্য 30টি করিয়া টাকা আনিয়া দেয়। তাহাই কলেজের বেতন, বস্ত্রাদি ও বহি কেনার ব্যয় সংকুলান হইয়া যায়। তবে তাহার স্ত্রী গোলাপ কামিনী মাঝে মাঝে তাহাকে ইহা চাই উহা চাই বলিয়া বিরক্ত করে। ওই 30 টাকার মধ্যেই যত দূর হয় গোলাপ কামিনীর কামনাও সে পূর্ণ করিতে চেষ্টা করে। অক্ষম হইলে দিন কয়েক অন্তঃপুরে না গিয়া বহির্বাটিতেই শয়ন করিয়া থাকে। মাসের পর মাস কাটিল, বৎসরের পর বৎসর ঘুরিয়া গেল। নিতাই বিএ এবং ক্রমে এমএ পাশ করিল। ইতিমধ্যে নিতাইয়ের 2টি সন্তান হইয়াছে। ছেলেদের দুধ প্রভৃতি সংসার হইতেই সরবরাহ হয়, কিন্তু তাহাদের পোশাকি কাপড়, জুতা প্রভৃতি দ্রব্য নিতাইকেই কিনিতে হয়। অথচ ওই 30 টাকা মাত্র সম্বল।
তাই সে এখন আর ইচ্ছামতো পুস্তকাদি কিনিতে পারে না। প্রায়ই ইম্পিরিয়াল লাইব্রেরিতে গিয়া সারাদিন বসিয়া পড়ে। আষাঢ় মাস, বিকালের দিকে আকাশে খুব মেঘ করিয়া উঠিল। ইম্পিরিয়াল লাইব্রেরির পাঠাগারে বসিয়া যাহারা পড়িতেছিল তাহারা বই গুটাইয়া তাড়াতাড়ি বাড়ি চলিয়া গেল। তাহাদের দেখা দেখি নিতাইও উঠিল। যে বহিখানা পড়িতেছিল তাহার জন্য রসিদ লিখিয়া দিয়া বহিখানি হাতে করিয়া নিতাই বাহির হইল। লাইব্রেরিতে তাহার টাকা জমা ছিল। বাহিরে আসিয়া নিতাই দেখিল পশ্চিম দিকটা একেবারে কালো চিক্কন মেঘে অন্ধকার হইয়া গিয়াছে। ঘন ঘন বিদ্যুৎ স্ফুরণ হইতেছে। মোড়ে একখানি গাড়ি দাঁড়াইয়াছিল। ভাবিল গাড়ি করি। তখন মনে হইল তহবিলে তাহার টাকা নাই, ভাড়া দিবে কোথা হইতে। সুতরাং ফুটপাথ ধরিয়া পদব্রজেই সে গৃহাভিমুখে চলিল। প্রত্যহই সে পদব্রজে আসিত, পদব্রজেই যাইত। ট্রামের পয়সা বাঁচাইবার উদ্দেশ্যে নহে, এই যাতায়াতই সারাদিন রাত্রির মধ্যে তাহার একমাত্র ব্যায়াম। এইটুকু না হইলে স্বাস্থ্য রক্ষা হয় না। ক্যানিং স্ট্রিটের মোড়ে পৌঁছিতে না পৌঁছিতে ঝড় আরম্ভ হইল। কয়েকদিন বৃষ্টি বন্ধ থাকায় রাস্তায় খুব ধুলা জমিয়াছিল। সেই ধুলা উড়িয়া চারিদিক একেবারে অন্ধকার হইয়া উঠিল। নিতাই সাবধানে পথ চলিতে লাগিল। এই রূপে কষ্টে ক্রমে হ্যারিসন রোডের মোড় অবধি পৌঁছিলে প্রবল বেগে বৃষ্টি আরম্ভ হইল। নিতাইয়ের ছাতা ছিল না। ছাতা থাকিলেও সেই ঝড়ে কোনো ফল হইত না। বহিখানি ভিজিয়া নষ্ট হইয়া যায়, এই চিন্তাতেই নিতাই ব্যাকুল হইয়া উঠিল। সে দাঁড়াইয়া পড়িল। তাড়াতাড়ি কোটটি খুলিয়া তাহারই মধ্যে বহিখানি বেশ করিয়া জড়াইল। তাহার উপর চাদরখানি জড়াইল। পুঁটুলিটি বগলে করিয়া ভিজিতে ভিজিতে নিতাই পথ চলিতে লাগিল। সে যখন গৃহে পৌঁছিল তখন ঝড়ের বেগ কতকটা কম, কিন্তু বৃষ্টি সমানেই পড়িতেছে। দ্বিতলে একেবারে নিজের শয়নঘরে গিয়া পৌঁছিল। গোলাপকামিনী মেঝের উপর বসিয়া পান সাজিতেছিল। স্বামীকে সেই অবস্থায় দেখিয়া উঠিয়া আসিয়া বলিল, ও আমার পোড়া কপাল, এ কি কাণ্ড! ভিজে গেছি, একেবারে ভিজে গেছি বলিয়াই নিতাই বইখানির বস্ত্রাবরণ উন্মোচন করিতে লাগিল। গোলাপ বলিল, ছাতা নিয়ে যাওনি? নিতাই বলিল, না, ছাতা তো আমার নেই। গোলাপ বলিল, কেন, ছাতা কি হলো? নিতাই বলিল, হারিয়ে গেছে। আর যা ঝড়, ছাতা থাকলেই বা কি হতো, এ বৃষ্টি কি ছাতায় আটকায়? গোলাপ বলিল, যেখানে রোজ পড়তে যাও সেইখান থেকেই আসছো তো? নিতাই বলিল, হ্যাঁ। সেখানে ঠিকে গাড়ি পাওয়া যায় না? এই দুর্যোগে একখানা গাড়ি ভাড়া করে আসতে হয় না? 1 কি 1.5 টাকাই না হয় লাগতো। গোলাপ বলিল। নিতাই ভিজা বইখানার প্রতি সকরুণ দৃষ্টিপাত করিয়া বলিল, টাকা তো আর নেই। এ মাসের টাকা তো সব খরচ হয়ে গেছে। একখানা শুকনো কাপড় বের করে দাও, পরি, বড্ড শীত করছে। গোলাপকামিনী তখন ঘরের দরজাটি বন্ধ করিয়া দিয়া আলনা হইতে একখানি তোয়ালে লইয়া স্বামীর দেহ মুছাইয়া দিতে লাগিল। মুছাইতে মুছাইতে বলিল, নিজের বুদ্ধির দোষে কষ্ট পাও। যার বাপের এত টাকা, তার 1টি টাকা জোটে না বৃষ্টির দিনে গাড়ি ভাড়া করে বাড়ি আসতে? তোমার দাদা যে গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছেন, এত নবাবি করছেন, সে কার টাকায়? বাপের টাকায় নয়। আর তোমার মাসে 30টি করে টাকা। কেন কেন তুমি নিজের পাওনা গণ্ডা বুঝে নাও না? ব্যবসাতে যা লাভ হয় অর্ধেক তো তোমার। এই 5 বছর তোমার হিস্যের টাকা কোথায় গেল শুনি? তুমি তো নিজেই গাড়ি ঘোড়া কিনতে পারো। তুমি মাসে মাসে 30টি করে টাকা নেবে কেন? কেন তুমি নেবে? কেন তুমি দাদাকে বলো না, মাসে মাসে আমায় 100 কি 200 টাকা দাও? এই 5 বছরে আমার ভাগে যা টাকা জমেছে আমায় মিটিয়ে দাও। লোকের পরিবার কত ভালো ভালো গয়না পরে, কাপড় পরে,
আমাকে তুমি কি দিয়েছ? তোমার নিজের কাপড় চোপড়ের কি দুর্দশা দেখো দেখি। তোমার নিজের এক ছটাক বুদ্ধি নেই। তুমি বুঝবে না, আমার কথাও শুনবে না। তোমার ব্যাপার দেখে দেখে আমি যে আর সহ্য করতে পারিনি। আমার যে মাথা ঘুরে মরতে ইচ্ছে করে। বলিতে বলিতে গোলাপ কামিনী কাঁদিয়া ফেলিল। শুষ্ক বস্ত্র পরিধান করিয়া একটি ফ্ল্যানেলের জামা গায়ে দিয়া নিতাই আরাম বোধ করিল। গোলাপ তাহাকে জলখাবার আনিয়া দিল। খাইয়া পাঠগৃহে পলায়ন করিবার চেষ্টায় ছিল, কিন্তু গোলাপ তাহাকে জোর করিয়া বসাইল। 1 ঘণ্টা কাল স্ত্রীর অনেক উপদেশ, অনুনয় বিনয় শ্রবণ করিয়া নিতাই প্রতিশ্রুত হইল, কল্য প্রভাতেই দাদাকে গিয়া সে বলিবে যে এখন হইতে হাত খরচের জন্য মাসিক 100 টাকা করিয়া তাহার প্রয়োজন, এবং গত 5 বৎসরে তাহার ভাগে যে টাকাটা জমিয়াছে তাহাও দাদার কাছে লইয়া গোলাপের নামে কোম্পানির কাগজ কিনিয়া আনিবে। পরদিন প্রাতে নিতাই তাহার পাঠের ঘরে বসিয়া বিষণ্ণ মুখে ভাবিতেছে, ওসব কথা দাদাকে গিয়া কি করিয়াই বা বলা যায়, অথচ না বলিলেও উপায় নাই। গোলাপ বলিয়াছে 7 দিন সে অপেক্ষা করিবে, দেখিবে তাহার পরামর্শ মতো কার্য হয় কিনা। হয় উত্তম, না হয় ছেলেপিলে লইয়া সে বাপের বাড়ি চলিয়া যাইবে। এত কষ্ট সহ্য করা তাহার পোষাইবে না। কিন্তু নিতাইকে আর দাদার খোঁজে যাইতে হইল না। অদ্বৈত নিজেই আসিয়া নিতাইয়ের ঘরে প্রবেশ করিল। অদ্বৈত বলিল, নিতাই, বিশেষ ব্যস্ত আছো কি? নিতাই বলিল, আগে না। অদ্বৈত বলিল, ভারী বিপদে পড়েছি নিতাই। নিতাই শঙ্কিত হইয়া বলিল, কেন দাদা, কি হয়েছে? অদ্বৈত একখানা চেয়ারে বসিয়া পড়িয়া বলিল, ব্যবসাটি তো আর রাখা যায় না হে। কাঠের বাজার এমন মন্দা পড়েছে যে সে আর কহতব্য নয়। বছর তো ক্রমাগত লোকসানি দিচ্ছি। দেনায় দেনায় মাথার চুল অবধি বিকিয়ে যাবার জো হয়েছে। নিতাই ফ্যাল ফ্যাল করিয়া দাদার মুখের পানে চাহিয়া রহিল। মনে মনে ভাবিল, দাদার কাছে টাকা চাহিবার এই উপযুক্ত অবসর বটে। অদ্বৈত বলিল, মারোয়ারির কাছে হুন্ডিতে 5,000 টাকা ধার নিয়েছিলাম। সুদে আসলে 7,000 দাঁড়িয়েছে। শোধ করতে পারিনি, বেটা নালিশ করে দিয়েছে। বিক্রি হলেই দোকানখানি ক্রোক করবে, নিলেমে চড়াবে, বাজারে ক্রেডিট নষ্ট হয়ে যাবে, সর্বনাশ হবে। তাই ভাই, তোমাকে না জিজ্ঞাসা করেই বাড়িখানি বন্ধক রেখে 10,000 টাকা এক জায়গায় ধার নেবার বন্দোবস্ত করেছি। আপাতত ওই টাকাগুলো ফেলে দিয়ে মান-ইজ্জত বজায় রাখি, পরে ক্রমে ক্রমে টাকা শোধ করে বাড়িখানি উদ্ধার করে নিলেই হবে। এ বিষয়ে তুমি কি বলো? অদ্বৈতর চক্ষু দুইটি ছলছল করিতে লাগিল। দেখিয়া নিতাইয়ের বড় দুঃখ হইল। সে বলিল, তা যা ভালো বোঝেন তাই করুন দাদা, আমি আর কি বলবো। অদ্বৈত বলিল, তাহলে তোমার অমত নেই? বাঁচালে ভাই, আমি জানি তুমি সেরকম নও, তাই সাহস করে তোমায় না জিজ্ঞাসা করেই বন্দোবস্ত করে ফেলেছি। 10,000 টাকা পাওয়া যাবে, মারোয়ারির 7,000, আর খুচরোখানি 1,000-3 টাকা দেনা আছে। সেগুলো সব ওই টাকা থেকে শোধ করে নিশ্চিন্ত হতে পারি। এই তুমি কি আজ লাইব্রেরিতে যাবে? নিতাই বলিল, আজ্ঞে হ্যাঁ। অদ্বৈত বলিল, তুমি 12টার সময় যাও তো? আজ একটু সকাল সকাল খেয়ে নিও। 11টার সময় আমার সঙ্গে গাড়িতেই বেরিও। অ্যাটর্নি অফিসে গিয়ে বন্ধকি দলিলখানাতে সই করে অমনি সেই গাড়িতেই রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলখানা রেজিস্ট্রি করাতে হবে। বোধহয় 1-1:30টার মধ্যে সব কাজ হয়ে যাবে। আমি বরং লাইব্রেরিতে তোমায় নামিয়ে দিয়ে আসব। বাড়ি বন্ধক দিয়া টাকা ধার করার পর নিতাই একদিন দাদাকে বলিল যে মাসে 30 টাকায় তাহার সংকুলান হয় না, বড় টানাটানি হয়। অদ্বৈত বলিল, সে তুমি কি বলবে ভাই, আমি কি দেখতে পাচ্ছি নে?
এখন ঈশ্বর ইচ্ছে তোমার ছেলে পিলে হয়েছে, খরচ বেড়েছে, সবই বুঝি। একসময় মনে করেছিলাম ছেলে পিলে হলে তোমার হাত খরচের টাকা মাসে 100 টাকা করে দেব, কিন্তু ভগবান যে বাদ সাধলেন। কারবারের যা অবস্থা, খরচ বাড়াবো কি? খরচ কমাবার চেষ্টাতেই মুখে রক্ত উঠে মরি। তা এক কাজ করো, এ মাস থেকে তুমি মাসে 50 টাকা করে নিও। ভগবান যদি আবার দিন দেন তখন। 50 টাকার কথা শুনিয়া গোলাপ কামিনী প্রথমে মাথা নাড়া দিয়াছিল, কিন্তু নিতাই তাহাকে বুঝাইয়া বলিল যে কারবারের যেরূপ অবস্থা, টাকার যেরূপ টানাটানি, তাহাতে ইহাই এখন যথেষ্ট। গোলাপ মাথা নাড়িয়া বলিল, কারবারের ভারী খোঁজ তুমি রাখো কি না? নিতাই বলিল, কারবারের অবস্থা যদি ভালো হবে তবে দাদা ও কথা বলবেন কেন? গোলাপ ঠোঁট উল্টাইয়া বলিল, দাদা বলেছেন তাই একেবারে বেদবাক্যি, গা জ্বালা করে কথা শুনলে। আরও 1 বৎসর কাটিল। ভাদ্র মাস। অনেক দিন বৃষ্টি বন্ধ হইয়া অত্যন্ত গুমোট করিয়াছে। রাত্রে গোলাপ শয্যায় শুইয়া এপাশ ওপাশ করিতেছিল। তাহার নিদ্রা আসিতেছিল না। নিতাই নিমন্ত্রণে গিয়াছিল। রাত্রি 12টার সময় সে বাড়ি ফিরিয়া আসিল। শয়নকক্ষে গিয়া স্ত্রীকে জাগরিত দেখিয়া বলিল, তুমিও যে জেগে রয়েছ দেখছি। আমি ভেবেছিলাম এত রাত্রি হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, বাড়িতে গিয়ে হয়তো কত ডাকাডাকি করতে হবে। গোলাপ বলিল, যে গরম, ঘুম হচ্ছে না। তোমায় কে দরজা খুলে দিলে? নিতাই বলিল, আমি কড়া নাড়তেই দাদা নিজে গিয়ে খুলে দিলেন। দেখলাম নিচের ঘরে বাতি জ্বলছে, দোকানের 2জন মুহুরি রয়েছে, কি সব হিসেবপত্র লেখা হচ্ছে। দাদাকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, কাজের ভিড়ে দিনের বেলা খাতা লেখার সুবিধে হয় না। তারপর পুজো এসে পড়ল, পুজোর দেনা পাওনার হিসেবপত্র তৈরি হচ্ছে। স্বামীর আগমনে গোলাপ শয্যায় উঠিয়া বসিয়াছিল। মুখ বাঁকাইয়া বলিল, পুজোর হিসেব তৈরি হচ্ছে। নিতাই শয্যা প্রান্তে বসিয়া স্ত্রীর পানে চাহিয়া বলিল, কেন, কি হচ্ছে তবে? গোলাপ বলিল, হচ্ছে একটা মজা। নিতাই বলিল, কি কি মজা? গোলাপ বলিল, কদিন থেকেই তো রাত্রে ওই নিচের ঘরে খিল বন্ধ করে পূজার হিসেব তৈরি হচ্ছে। ওরে আমার পুজোর হিসেব করুনি রে। নিতাই বিস্মিত হইয়া বলিল, পুজোর হিসেব নয়, তবে কি হচ্ছে তুমি জানো? গোলাপ বলিল, জানি। নিতাই বলিল, কি? গোলাপ বলিল, খুব সাবধান, কাউকে যদি না বলো তাহলে বলি তোমায়। নিতাই বলিল, আচ্ছা, কাউকে আমি বলবো না। গোলাপ চুপি চুপি বলিল, খাতা বদলানো হচ্ছে। নিতাই বলিল, বদলানো হচ্ছে কেন? গোলাপ চক্ষু ঘুরাইয়া নাক ফুলাইয়া বলিল, আজুলি, খাতা বদলানো হয় কেন? কোনো একটা মোকদ্দমা হবে, তার জন্যে আর কি। এইটুকু বুদ্ধিতে আসে না? এমএ পাশ করেছিলে কেন? নিতাই চিন্তিত হইয়া বলিল, মোকদ্দমা? কি মোকদ্দমা আবার? আমি তো বুঝতে পারছি নে। খাতা বদলানো হচ্ছে, তাই বা তুমি জানলে কি করে? জানলাম কি করে শুনবে? শোনো তবে বলি। বলিয়া গোলাপ বালিশের নিম্ন হইতে পানের ডিবা বাহির করিয়া 2টা পান মুখে দিয়া বলিল, দোক্তার কৌটোটা আবার ফেললাম কোথা? হ্যাঁ, ওই যে রয়েছে আরশির কাছে, এনে দাও না গো, আমি আর উঠতে পারি নে। নিতাই বিছানা হইতে নামিয়া কৌটা আনিয়া দিল। গোলাপ একটু দোক্তা লইয়া মুখে দিয়া বলিল, আমি জানলাম কি করে শুনবে? পরশু, বুঝেছ, অনেক রাত্রে উঠে আমি বাইরে গিয়েছিলাম। দেখলাম নিচে ওই জানালার ফাঁক দিয়ে আলো বেরোচ্ছে, মানুষ কথা কইছে। এ সময় ওখানে কে কি করে এই ভেবে পা টিপে টিপে চোরের মতো নিচে নেমে গেলাম। আস্তে আস্তে জানলাটার কাছে গিয়ে ফুটো দিয়ে দেখলাম বটঠাকুর
বসে গুড়গুড়িতে তামাক খাচ্ছেন। মুহুরি দুজন খাতা লিখছে। কথাবার্তা শুনে বুঝলাম আড়তে যেসব মাল নেই কোনো কালে ছিল না, সেসব মাল মজুত আছে বলে লেখা হচ্ছে। বড়ঠাকুর বললেন, দেখো দেখি বর্মার সেগুন কত টাকার হলো। একজন বললে, ঠিক দিয়ে 8,000 টাকার হয় কিনা সন্দেহ। বড়ঠাকুর বললেন, 8,000ই যখন করলে তখন একটুর জন্যে আর কেন, 10,000ই দাঁড় করাও। নিতাই শয়ন করিয়া যতক্ষণ জাগিয়া রহিল, মনে মনে কেবলই ভাবিতে লাগিল, এসব যে জাল জোচ্চুরি ব্যাপার বলে মনে হচ্ছে। দাদার মতলবটা কি? পরদিন প্রাতে দাদাকে নিতাই বলিল, দাদা, এ মাসের টাকাটা আজ আমায় পাঠিয়ে দেন তো ভালো হয়। হকারের দোকানে এক সেট ভালো এডিশন গিবন্স হিস্ট্রি আছে, 25 টাকা চেয়েছে, সেইটে আজ কিনে আনব। অদ্বৈত বলিল, আচ্ছা, টাকাটা পাঠিয়ে দেবক্ষণ। সারাদিন নিতাই টাকার জন্য অপেক্ষা করিয়া রহিল, কিন্তু টাকা আসিল না। হকার বলিয়াছিল আজ সারাদিন বইগুলি সে রাখিবে, অন্য কাহাকেও সে বিক্রয় করিবে না। আজ যদি নিতাই সেগুলি না কিনিয়া লয়, কল্য যে খরিদ্দার সে পাইবে তাহাকেই বেচিয়া ফেলিবে। সন্ধ্যার পর নিতাই ভাবিল, যাই আড়তে গিয়া টাকা লইয়া আসি। কাল তখন প্রাতে উঠিয়া হকারের দোকানে গিয়া বহিগুলি কিনিয়া ফেলিব। আজ রাত্রে বাড়ি আসিবার সময় দাদা যদি টাকা আনিতে ভুলিয়া যান, তবে কল্য বেলা 1টার পূর্বে আর টাকা পাওয়া যাইবে না, বহিগুলি হাতছাড়া হইয়া যাইবে। গোলাপ বলিল, এমন সময় বেরুচ্ছ কোথা? নিতাই বলিল, আড়তে যাচ্ছি টাকা আনতে। গোলাপ বলিল, কখন ফিরবে? নিতাই বলিল, 8 ঘন্টার মধ্যেই। গোলাপ বলিল, ওগো, বেরোচ্ছ যখন একটা কাজ করবে? নিতাই বলিল, কি? গোলাপ বলিল, 4 আনা পয়সা নিয়ে যাও, 2 ছড়া বেলফুলের মালা কিনে নিয়ে এসো। বলিয়া গোলাপ স্বামীর হাতে একটি সিকি দিল। কনুইয়ের নিকট ছেঁড়া কোটটি গায়ে দিয়া, চটি জুতা পায়ে দিয়া, ছড়ি হস্তে ঠক ঠক করিতে করিতে নিতাই আড়তের দিকে অগ্রসর হইল। স্ট্র্যান্ডের মোড়ে গ্যাস পোস্টের নিকট দাঁড়াইয়া এক ব্যক্তি একগোছা বেলফুলের মালা বেচিতেছিল। তাহার নিকট হইতে ফুলের সৌরভ পাইয়া নিতাই ভাবিল, ফিরিবার সময় 2 গাছি এই মালা গোলাপের জন্য সে কিনিয়া লইয়া যাইবে। আড়তে পৌঁছিয়া নিতাই দেখিল চাকর বাকর সকলে চলিয়া গিয়াছে, কেবল অফিস ঘরে টিম টিম করিয়া একটি লণ্ঠন জ্বলিতেছে, আর তাহার দাদা গালে হাত দিয়া টেবিলের নিকট একাকী বসিয়া আছেন। নিতাই ডাকিল, দাদা। স্বর শুনিয়া অদ্বৈত হঠাৎ চমকিয়া উঠিল। কে? নিতাই? এত রাত্রে কি কারণে? নিতাই বলিল, দাদা, সেই টাকাগুলো তো আজ। অদ্বৈত বলিল, আচ্ছা, সে আমি বাড়ি যাবার সময় নিয়ে যাবক্ষণ। নিতাই বলিল, যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু। অদ্বৈত বিরক্ত হইয়া বলিল, আহ, ভুল হবে কেন? টাকা আজ রাত্রেই পাবে, এখন বাড়ি যাও। দাদার ভাবভঙ্গি দেখিয়া নিতাই একটু আশ্চর্য হইল। আচ্ছা, তাহলে যাই বলিয়া অফিস ঘর হইতে সে বাহির হইল। অদ্বৈত ডাকিয়া বলিল, ওহে, শোনো, একটা কথা শোনো। নিতাই পুনঃপ্রবেশ করিয়া বলিল, আজ্ঞে। বাড়ি গিয়ে আমার জন্যে 1 কলসি জল গরম করতে বলো তো, গিয়েই আমি চান করব। নিতাই বলিল, এত রাত্রে স্নান করবেন? অদ্বৈত বলিল, হ্যাঁ হ্যাঁ, চান করব। নিতাই বলিল, আপনার শরীর ভালো আছে তো? বেশ আছে, চট করে বাড়ি যাও তো। এই সময় দোকানের একজন কর্মচারী খালি গায়ে একটা কেরোসিনের টিন হাতে করিয়া আফিস ঘরে প্রবেশ করিল। নিতাইকে দেখিয়া চমকিয়া উঠিয়া সেই ব্যক্তি বলিল, কে? ছোটবাবু? নিতাই বলিল, এত রাত্রে তেল কিনতে গিয়েছিলে নাকি? সে বলিল, আজ্ঞে না,
এই কতগুলো কাঠে উই লেগেছিল, তাই সেগুলোতে খানিক কেরোসিন ছড়িয়ে এলাম বলিয়া সে ব্যক্তি অদ্বৈতবাবুর পানে চাহিয়া রহিল। অদ্বৈত বলিল, নিতাই, তুমি যাও চট করে, দেরি করো না। নিতাই বাড়ি আসিয়া পৌঁছিল। গোলাপ বলিল, আমার মালা কই? নিতাই বলিল, ওই যা, ভুলে গেছি। আহারাদি করিয়া নিতাই তাহার বন্ধু হৃদয় মল্লিকের বাটিতে গেল। সেখান হইতে উভয়ে বায়োস্কোপ দেখিতে যাইবে। অনেক রাত্রে ডাকাডাকি হাঁকাহাঁকিতে বাড়ির সকলের ঘুম ভাঙিয়া গেল। ছুটিয়া শয়নকক্ষ হইতে বাহির হইয়া সকলে শুনিল সর্বনাশ হইয়াছে, আড়তে আগুন লাগিয়া গিয়াছে। নিতাই তখনও ফেরে নাই। খালি গায়ে খালি পায়ে অদ্বৈত আড়তের দিকে ছুটিল। রাত্রি তখন 2টা। বাড়ির অনেকেই কর্তার পশ্চাৎ পশ্চাৎ ছুটিল। স্ট্র্যান্ড রোডে পৌঁছিয়া আড়তের দিকে চাহিয়া সকলে দেখিল অগ্নিদেব শত শত লোল ও রসনা বিস্তার করিয়া ভৈরব হুঙ্কারে নৃত্য করিতেছেন। রাস্তায় অসম্ভব ভিড় ঠেলিয়া অদ্বৈত আড়তের সম্মুখে পৌঁছিয়া পাগলের মতো আগুনের পানে চাহিতে লাগিল। বুক চাপড়াইতে চাপড়াইতে বলিতে লাগিল, হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল, হায় হায় হায়। শুধু সুর কোম্পানির আড়তি যে ভস্মসাৎ হইয়া গিয়াছে তাহা নয়, আশেপাশের আরও 2-3খানি আড়তের অনেক কাঠ পুড়িয়া গিয়াছে। সুর কোম্পানির 50,000 টাকার আগুন বিমা করা আছে। অগ্নিদাহের 2 দিন পরে রাত্রে গোলাপ কামিনী নিতাইকে বলিল, ওগো, একটি ভারী মজার কথা শুনলাম। নিতাই বলিল, কি? গোলাপ টিপি টিপি হাসিয়া বলিল, আমাদের আড়তে কি করে আগুন ধরেছিল জানো? নিতাই বলিল, কি করে? গোলাপ কাছে সরিয়া আসিয়া স্বামীর কানে কানে বলিল, খুব সাবধান, কারুককে বলো না। রাত্রে আড়তে গিয়ে বটঠাকুর নিজে আগুন দিয়ে এসেছিলেন। নিতাই বলিল, কে বললে তোমায়? গোলাপ বলিল, সেদিন তুমি আড়ত থেকে ফিরে এসে বটঠাকুরের জন্যে 1 কলসি জল গরম করতে বললে না? রাত্রি 9টার সময় তুমি খেয়ে দিয়ে চলে গেলে বায়োস্কোপ দেখতে। বটঠাকুর যখন বাড়ি এলেন তখন রাত 10টা। দিদি আমার কাছ থেকে সাবান চেয়ে নিয়ে গেলেন, বললেন তোমার ভাসুর মেখে চান করবেন। দিদিকে আমি জিজ্ঞাসা করলাম, এত রাত্রে সাবান মাখবেন কেন? দিদি বললেন, কি জানি ভাই, গায়ে কিরকম করে কেরোসিন তেল পড়ে গেছে, গাময় গন্ধ। স্ত্রীর কথা শুনিয়া নিতাইয়ের মনে সেই রাত্রে আড়তে দৃষ্ট ঘটনাবলীর একটা সুসঙ্গত অর্থবোধ যেন হইতে লাগিল। সে কথা স্ত্রীকে না জানাইয়া কেবলমাত্র সে বলিল, তারপর? তারপর কাল রাত্রে, বুঝেছ, তুমি তো ঘুমিয়ে গেলে। ভাড়ার ঘরে দোক্তার কৌটোটা ফেলে এসেছিলাম, সেইটা গেলাম খুঁজতে। কৌটোটা নিয়ে যখন ফিরছি, দিদির ঘরের কাছ দিয়ে আসছি, ফিসফিস করে আওয়াজ শুনতে পেলাম। আমার ওই অভ্যেস কি না, কেউ গোপনে কিছু বলা কওয়া করছে দেখলেই আড়ি না পেতে থাকতে পারিনি। জানলায় একটা ফুটো আছে, সেই ফুটোতে কান লাগিয়ে দাঁড়িয়ে রইলাম। দিদি বলছেন, বিমার টাকাটা কতদিনে পাওয়া যাবে? বটঠাকুর বলছেন 3 মাসের কম তো নয়ই। দিদি বলছেন, মাল কত টাকার পুড়েছে? বটঠাকুর বলছেন 1004-5 খুব হবে। খাতায় 65,000 লিখে রাখা হয়েছে। তা ধরো 50,000 পাওয়া যাবে, তার মধ্যে মুহুরি দুজনকেই তো 2,000 দিতে হবে। দিদি বললেন, ওদের 2,000 কেন? ওরা তো তোমায় আর আগুন দিতে দেখেনি। বটঠাকুর বলছেন, আগুন দিতেই দেখেনি, খাতাও বদলেছে ওরা, কাঠে ক্যানিস্তারা ক্যানিস্তারা কেরোসিন তেলও ঢেলেছে ওরা, ওদের 2,000। তারপর 20-22,000 টাকা দেনা রয়েছে, সব দিয়ে থুয়ে 1,025 থাকবে বোধহয়। দিদি বললেন,
ওই সব টাকারই আবার কাঠ কিনবে? বড়ঠাকুর বললেন, ওর কমে কি আর ভালো রকম আড়ত হয় একটা? দিদি হেসে বললেন, বুদ্ধি করেছ ভালো। স্ত্রীর মুখে এই সকল বিবরণ শুনিয়া নিতাই একেবারে কাঠ হইয়া গেল। লজ্জায় যেন মাটিতে মিশিয়া যাইতে লাগিল। গোলাপ বলিল, দেখো দিকিনি, বড়ঠাকুরের কেমন বুদ্ধি। এক মায়ের পেটের ভাই তো তোমরা দুজনেই, তবে তোমার এমন বুদ্ধি খেলে না কেন গো? নিতাই ঘৃণায় একথার কোনো উত্তর করিল না। ধীরে ধীরে শয়নকক্ষ হইতে বাহির হইয়া গেল। কয়েকদিন পরে অদ্বৈত একখানা কাগজ হাতে করিয়া নিতাইয়ের পরিবার ঘরে প্রবেশ করিয়া বলিল, এই কাগজখানা পড়ে দেখো তো, এতে কি লেখা আছে আমায় সব বুঝিয়ে বলো। নিতাই দেখিল কাগজখানা অ্যাটর্নি বাড়ির ফর্মে লেখা। অগ্নিদাহের বিবরণ দিয়া অদ্বৈত ও নিতাই দুই ভাইয়ের তরফ হইতে বীমা কোম্পানির নিকট 50,000 টাকার দাবি করা হইতেছে। নিতাই সমস্তটা অনুবাদ করিয়া দাদাকে শুনাইল। অদ্বৈত বলিল, ঠিক আছে, কলমটা দাও তো। কলম লইয়া অদ্বৈত কাগজে নিজের নাম সহি করিয়া দিল। নিতাইকে বলিল, তুমি এই সই করো। নিতাই বলিল, দাদা, আমি তো এই কাগজে সই করতে পারবো না। অদ্বৈত বলিল, কেন? নিতাই বলিল, এতে যে সব মিথ্যে কথা লেখা রয়েছে। অদ্বৈতর মুখখানা হঠাৎ সন্ত্রস্ত হইয়া উঠিল। সে বলিল, কেন, মিথ্যে কোনখানটা? আমাদের ফার্ম আগুন লেগে পুড়ে যায়নি? নিতাই বলিল, গিয়াছিল, কিন্তু আগুন দিয়েছিল কে? অদ্বৈত রুদ্ধশ্বাসে বলিল, কে আগুন দিয়েছিল? নিতাই বলিল, আপনি। অদ্বৈত কম্পিত স্বরে বলিল, আমি? আপনি। নিতাই বলিল। অদ্বৈত বলিল, তুমি এমন কথা বলো? নিতাই বলিল, বলি। অদ্বৈত বলিল, কি করে জানলে তুমি? নিতাই বলিল, সেদিন রাত্রি 1:30টার সময় আপনি আড়তে কেন ঢুকেছিলেন দাদা? আমি আড়তে ঢুকেছিলাম? কে বললে তোমায়? আমি তো ঘরে শুয়েছিলাম। আগুনের খবর শুনে তখন সেখানে ছুটে গেলাম। নিতাই বলিল, না দাদা, ও কথা কেন বলছেন? সেদিন রাত্রে হৃদয় মল্লিকের সঙ্গে আমি বায়োস্কোপ দেখতে গিয়েছিলাম। তার মোটরে তার সঙ্গে ফিরছিলাম। আড়তের কাছাকাছি মোটর যখন এলো, তখন দেখলাম কে একজন আড়তের ফটকের তালা খুলছে। তারপরেই মোটরের দিকে আপনি চেয়ে দেখলেন বাতির উজ্জ্বল আলো আপনার মুখের উপর পড়ল। ভাবলাম বিশেষ কোনো কাজে আপনি আড়তে এসেছেন। সে রাত্রে হৃদয় মল্লিকদের ওখানেই আমি শুয়ে রইলাম। সকালবেলা বাড়ি ফিরে সকল ব্যাপার শুনলাম। বাম হস্তে কপাল টিপিয়া ধরিয়া অদ্বৈত এই কথাগুলি শুনিতেছিল। শেষ হইলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, হা ভগবান! ঘৃণায় নিতাইয়ের মন তিক্ত হইয়া উঠিল। সেদিন সন্ধ্যাবেলায় অদ্বৈত নিতাইকে নিজ শয়নকক্ষে ডাকাইয়া পাঠাইল। নিতাই সেখানে গিয়া দাঁড়াইতেই সে বলিল, বসো ভাই, অনেক কথা আছে। নিতাই বসিল। অদ্বৈত বলিল, তোমার মনের ইচ্ছেটা কি? আমাদের সর্বনাশ হয়ে যায়, আমরা পথের ভিখিরি হয়ে যাই, গাছতলায় বাস করি? নিতাই কোনো কথা বলিল না, নীরবে নত মস্তকে বসিয়া রহিল। অদ্বৈত বলিল, বীমার টাকাটা যদি না পাওয়া যায় তবে আমাদের আহার চলবে কি করে, তা কিছু ভেবেছ? আড়তে তো কুটো গাছটিও নেই। কাচ্চা বাচ্চা নিয়ে এই কলকাতা শহরে হা অন্ন করে প্রাণ বেরিয়ে যাবে যে। নিতাই বলিল, আমি একটা চাকরির চেষ্টা করছি দাদা। অদ্বৈত বলিল, চাকরি? কত টাকা মাইনের চাকরি তুমি আশা করো? বিএ এম-এর দুর্দশা কি সবই তো দেখছি। 100 টাকা জোটে কিনা সন্দেহ। তাতে কি আমাদের সংসার চলবে? মাসে 500 টাকার 1 পয়সা কমে
এই সংসারটি যে চলে না ভাই। এমন সময় নিতাইয়ের বৌদিদি আসিয়া প্রবেশ করিলেন। তিনি বলিলেন, ঠাকুরপোর মত হল? জিজ্ঞাসা করো বলিয়া অদ্বৈত একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিল। বৌদিদি বলিলেন, কেন ঠাকুরপো অমত করছ? ওতে দোষটা কি হয়েছে? সইটি করে দাও, লক্ষ্মী ভাই আমার। নিতাই উঠিয়া সেখান হইতে প্রস্থান করিল। শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিল গোলাপ কামিনী একেবারে অগ্নিশর্মা। স্বামীকে দেখিবা মাত্র সে বলিয়া উঠিল, বলি, হ্যাঁ গা, তোমার রকমখানা কি? তুমি সইটি করে দিলে যদি 50,000 টাকা পাওয়া যায়, সংসারটি বজায় থাকে, তা করছো না কেন বলো দিকিন? নিতাই বলিল, ও মিথ্যা প্রবঞ্চনা আমার দ্বারা হবে না। গোলাপ ঝাঁঝিয়া উঠিয়া বলিল, মিথ্যা প্রবঞ্চনা কিসে হলো শুনি? নিতাই বলিল, প্রবঞ্চনা নয়, কি তবে? গোলাপ বলিল, প্রবঞ্চনা? একে বুঝি বলে প্রবঞ্চনা? একটা সই করে দিলে বুঝি প্রবঞ্চনা হয়? যা বলি তা শোনো, নিজের ঘটে নেই তোমার বুদ্ধি, আমার কথাও শুনবে না। এই করে করে চিরটা কাল কষ্ট পেয়ে এসেছ, একবার আমার কথাটা শুনে দেখো দেখি। নিতাই বলিল, কি বলো? ওসব আহাম্মুকি ছেড়ে দাও, দাদাকে গিয়ে বলো, দাদা আমি সই করব, কিন্তু আপনি যা পাবেন তা থেকে 10,000 টাকা আমায় দিতে হবে। এইতে যদি রাজি হন তবে সই করে দিচ্ছি। বলে সই করে দাও, এই একটা দাও, বুঝতে পারছো না? তারপর টাকাটা নিয়ে কোম্পানির কাগজ কিনে রাখো। নিতাই শ্লেষের সহিত বলিল, তোমার নামে কিনব তো? গোলাপ বলিল, কেনই যদি, তাতে তোমায় কেউ দুষবে না গো, লোকে অমন করে থাকে। আমার নামেই কেন আর তোমার নামেই কেন, সে তোমারই থাকবে। আমি কিছু সে কাগজ আঁচলে বেঁধে বাপের বাড়ি নিয়ে যাব না, অসময়ে তোমারই কাজে লাগবে। নিতাই বলিল, দেখো গোলাপ, আমায় কেন মিছে ওসব কথা বলছো? আমি জেনে শুনে ওরকম অধর্মের কাজ করতে পারবো না। পরদিনও নিতাইয়ের উপর এইরূপ পীড়াপিড়ি চলিল। অদ্বৈত বলিল, দেখো, এতে অধর্ম কেন হবে মনে করছো? আমি কি কারু কোনো লোকসান করছি? করছেন বই কি, ওই কোম্পানিকে ঠকিয়ে টাকা নিচ্ছেন না? নিতাই বলিল, কি মুশকিল, তাতে তাদের আবার লোকসান কি? ওই জন্যেই তো তারা ব্যবসা খুলেছে। বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নিচ্ছে, কখনো কখনো 10-20 হাজার দিচ্ছে। আমার এই 50,000 দিলে তারা কি ফেল হয়ে যাবে? অদ্বৈত বলিল। নিতাই চুপ করিয়া রহিল। অদ্বৈত আবার বলিল, হ্যাঁ, এমন যদি হতো যে একজন মহাজনের তহবিল থেকে ওই টাকাটা আমি বের করে নিচ্ছি, ও টাকাটা আমায় দিয়ে তার ব্যবসা মাটি হয়ে যাচ্ছে, তাহলে বটে অধর্ম আছে, তার ক্ষতি করছি। এ কি একজন কার? এই ধরো, শিবপুরে কোম্পানির বাগানে গিয়ে একটা কুল গাছ থেকে আমি যদি 2টো কুল পেড়ে খাই, তাতে কি কোনো পাপ আছে? লক্ষ লক্ষ কুল হয়েছে, 2টো যদি আমি পেড়ে খাই, যার কুল গাছ সে তো জানতেও পারবে না। অধর্ম হবে বলে তুমি কেন ভয় করছো? বেশ করে তলিয়ে বুঝে দেখো দেখি, এতে কোনো দোষ নেই, এ তো আমাদের ন্যায্য পাওনা। নিতাই তলাইয়া বুঝিতে চেষ্টা করিল, কিন্তু বুঝিতে পারিল না। অবশেষে বাড়ির লোকের বিষম উৎপীড়নে তাহার বন্ধু হৃদয় মল্লিকের নিকট হইতে টাকা ধার করিয়া বাড়ি ছাড়িয়া সে পলাইয়া গেল। 1 মাস পরে লাহোর হইতে দাদাকে নিতাই পত্র লিখিল, শ্রীচরণেষু, আমি আপনাদের না বলিয়া গৃহ ছাড়িয়া আসিয়াছিলাম, এজন্য আমার অপরাধ গ্রহণ করিবেন না। এখানকার কলেজে একটি প্রফেসরি চাকরি খালি আছে শুনিয়াই আমি চলিয়া আসি। সেই চাকরিটির জন্য এতদিন উমেদারিতে ছিলাম। শুনিয়া সুখী হইবেন, আমার চেষ্টা সফল হইয়াছে। কর্মটি আমি পাইয়াছি, বেতন মাসিক 200 টাকা। এই স্থানে সকল জিনিসই সুলভ। ওই টাকায় অনায়াসে আমাদের সকলেরই গ্রাসাচ্ছাদন এখানে নির্বাহ হইতে পারে।
আমার বিবেচনায় এখন আপনার কলিকাতায় থাকিবার কোনো প্রয়োজন নাই। ব্যবসাটি যখন গেল, কি অবলম্বন করিয়া সেখানে থাকিবেন? অতএব যত শীঘ্র হয় আপনি সপরিবারে এখানে চলিয়া আসিলেই ভালো হয়। বাড়িখানি উদ্ধার করিবার ক্ষমতা আপাতত আমাদের নাই, তবে ঋণের সুদ মাসে মাসে আমি মাহিনার টাকা হইতে দিব। যদি ভগবান আবার কখনো সুদিন দেন, তখন বাড়িখানি উদ্ধার করা যাইবে। এখানে বাড়ি ভাড়া সস্তা, মাসিক 30-40 টাকা ভাড়ায় আমাদের সকলের সংকুলান হইতে পারে এমন একখানি বাড়ি পাওয়া যাইতে পারে। আপনার অনুমতি পাইলেই বাড়ি ঠিক করিব। যদি রাহা খরচ প্রভৃতির টাকা আপনার হাতে না থাকে তবে জানাইবেন, আমি কোনো উপায়ে তাহা সংগ্রহ করিয়া আপনাকে পাঠাইয়া দিব। এখানকার জল হাওয়া বেশ ভালো, আমি ভালো আছি। আপনাদের সকলের কুশল সংবাদ লিখিয়া চিন্তা দূর করিবেন। আপনি আমার বহু বহু প্রণাম জানিবেন এবং বৌদিদি ঠাকুরানীকে জানাইবেন। বালক বালিকাগণকে আমার আশীর্বাদ জানাইবেন। আপনার পত্রের জন্য বিশেষ উদ্বিগ্ন রহিলাম। শ্রী নিতাই চরণ সুর। পত্রখানি পাইয়া অদ্বৈতচরণ মনে মনে হাসিতে লাগিল। এখন কি তাহার যাইবার উপায় আছে? আড়তে প্রত্যহ কাঠ আসিতেছে, সে সমস্ত দেখাশোনা বন্দোবস্ত করা, কাজের ভিড় অত্যন্ত অধিক। দরখাস্তে নিতাইয়ের নাম জাল করিয়া বীমা কোম্পানির নিকট হইতে সে নিজের ন্যায্য পাওনা আদায় করিয়া লইয়াছে। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প অদ্বৈতবাদ। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি আপন করে নিয়েছেন তাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। বন্ধুরা, আপনাদের কাছে আরেকটি বিনীত অনুরোধ, আপনার বাড়িতে আশেপাশে আপনার পরিচিত যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকেন যারা একসময় গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসতেন, কিন্তু এখন বয়সজনিত কারণে আর গল্পের বই পড়তে পারেন না, তাদের কাছে পৌঁছে দিন এক ব্যাগ গপ্প চ্যানেলের লিংক। তাদের অবসর সময় হয়তো ভালো কাটবে। তাদের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। তাদের সকলের আশীর্বাদ আমার চলার পথের পাথেয় হোক। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।